মাইকোলাইভে রুশ হামলায় 40 ইউক্রেনীয় সেনা নিহত, বলল মস্কো। আরো বিস্তারিত জানিয়ে দেব। ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র 5 মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করতে পারে দাবি হামাস নেতার। ক্রিমিয়া নিয়ে ন্যাটো জোটের সীমা লঙ্ঘন, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন, বললেন জেলেনস্কি। আরো জানিয়ে দেব, পরমাণু আলোচনা শুরুর আগে ইরানের রকেট উৎক্ষেপণ। রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা G7 নেতাদের। পূর্ব ইউরোপে 3 লাখ সেনা রাখতে চায় ন্যাটো। সর্বশেষে জানিয়ে দেব, সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়েদা নেতা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মাইকোলাইভে রুশ হামলায় 40 ইউক্রেনীয় সেনা নিহত, বলল মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের দক্ষিণ পূর্ব মাইকোলাইভে রাশিয়ান হামলায় 40 জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, রোববার বিসুনাস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় সর্বমোট 24টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে। সোমবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। তবে সংবাদ মাধ্যমটি মস্কোর এই দাবিগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলেও জানিয়েছে। এছাড়া রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো। বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা। ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র 5 মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করতে পারে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যদি প্রতিরোধ আন্দোলনের নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় একথা বলেন ইসমাইল হানিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিককরণের কঠোর নিন্দা করেন তিনি। হামাস নেতা বলেন, 74 বছর আগে থেকে লেবানন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এখন আমরা আল আকসা মসজিদের মুক্তি আসন্ন মনে করি, কারণ আমরা এখন বিজয় এবং উন্নয়নের যুগে অবস্থান করছি। এই উন্নয়ন এবং বিজয়ের বিষয়টি আমাদের জনগণ নির্ধারণ করবে। হামাস নেতা বলেন, গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের জলস্থল এবং আকাশপথের অবরোধের আওতায় রয়েছে, কিন্তু তারপরেও অপারেশন আল কুদস সোর্ড নামে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে গাজাবাসী, যার অর্থ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে গাজা। অপারেশন আল কুদস সোর্ডে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন। হামাস নেতা বলেন, ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের 150টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে 5 মিনিটের কম সময়ের মধ্যে ধ্বংস করে ফেলবে। তিনি সুস্পষ্ট করে বলেন, দখলদার ইসরায়েল সরকার এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারীদের আল আকসা ও আল কুদসে কোনো ঠাঁই নেই। সূত্র পাস্টোডে। ক্রিমিয়া নিয়ে ন্যাটো জোটের সীমা লঙ্ঘন, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ক্রিমিয়া নিয়ে যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সীমা লঙ্ঘন করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা হচ্ছে যে ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার অংশ এবং সেটি চিরজীবনের জন্য। ফলে ক্রিমিয়া নিয়ে যে কোনো ধরনের বাড়াবাড়ি করার চেষ্টা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। মস্কো থেকে পরিচালিত একটি নিউজ ওয়েবসাইটকে এসব কথা বলেছেন দিমিত্রি মেদভেদেভ। তিনি আরো বলেন, এবং ওই বাড়াবাড়ির কাজটি যদি ন্যাটো জোটভুক্ত কোনো দেশ করে, তাহলে ধরে নেওয়া হবে পুরো সামরিক জোট এবং সংঘাতে জড়িয়ে পড়েছে, যার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এমনটি হলে তা হবে সারা বিশ্বের জন্য বিপর্যয়। মেদভেদেভ আরো বলেন, যদি ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়, তাহলে রাশিয়া ও তার সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করবে এবং উল্টাপাল্টা যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পাশাপাশি রাশিয়া ইস্কান্দার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে। 2014 সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ বলে মনে করে। সূত্র পাস্টোডে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন, বললেন জেলেনস্কি। টানা 4 মাসের বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
দীর্ঘ সময় ধরে চলা এই হামলা রাশিয়ার কাছে বিস্তৃত ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার দখলে চলে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। তবে সেভেরোদনেতস্ক শহর রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনীয় শহরগুলো জয় করে আবারও ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বর্তমান সময়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে গত 24 ঘন্টায় 45টি রুশ ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। এই হামলাকে তিনি তার জনগণের মনোবল ভাঙার জন্য নিষ্ঠুর ও ধ্বংসাত্মক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, দনেতস্ক, লুহানস্ক সহ রাশিয়ার কাছে হারানো আমাদের সব শহরকে আমরা ফিরিয়ে আনবো। গত 24শে ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে 3 দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যায়িত করেছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনের ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায়। প্রসঙ্গত, শনিবার ইউক্রেনের লুহানস্কের সেভেরোদনেতস্ক শহরে দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মাধ্যমে পুরো লুহানস্ক অঞ্চলটি রাশিয়ার দখলে চলে গেল। পরমাণু আলোচনা শুরুর আগে ইরানের রকেট উৎক্ষেপণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে যে তেহরান মহাকাশের উদ্দেশ্যে একটি রকেট উৎক্ষেপণ করেছে। বিশ্ব শক্তিগুলোর সাথে ইরানের প্রায় ভেঙে পড়া পরমাণু শক্তি বিষয়ে থমকে থাকা আলোচনাটি পুনরায় আরম্ভ হওয়ার সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তেহরানের এমন পদক্ষেপ ওয়াশিংটনের তিরস্কারের শিকার হয়েছে। এটি পুরোপুরি পরিষ্কার নয় যে কখন বা কোথা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে ইরানের গ্রামীণ সেমনান প্রদেশের ইমাম খামেনি মহাকাশ কেন্দ্রে প্রস্তুতি গ্রহণের ছবি প্রকাশ পাওয়ার পরেই এমন ঘোষণা আসলো। এই মহাকাশ কেন্দ্র থেকে ইরান ঘন ঘন ও ব্যর্থভাবে মহাকাশের কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম রকেট উৎক্ষেপণের নাটকীয় ফুটেজ প্রকাশ করে। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে বর্ধিত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন ঘটনা ঘটল। ক্রমেই হ্রাস হতে থাকা আন্তর্জাতিক নজরদারির মধ্যে ওই কর্মসূচিটি জোরালো গতিতে এগিয়ে চলছে। ইতিপূর্বে ইরান স্বীকার করেছিল তারা উপগ্রহ বহনকারী তাদের ওই রকেটের আরও পরীক্ষা চালাবে। দেশটি গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার এমন রকেট উৎক্ষেপণ করে। হোয়াইট হাউস জানায় তারা ইরানের ঘোষণা সম্পর্কে অবগত রয়েছে। এমন পদক্ষেপকে অসহায়ক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে আখ্যায়িত করে তার সমালোচনা করেছে হোয়াইট হাউস। তারা এও জানায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও অগ্রসর হওয়া থেকে বাধা দিতে নিষেধাজ্ঞা সহ অন্যান্য পদক্ষেপ নিতেও তারা অঙ্গীকারবদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ইয়োসেফ বোরেল ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টায় তেহরান সফরে যাওয়ার মাত্র একদিন পরই রকেট উৎক্ষেপণের ঘটনাটি ঘটল। আলোচনাটি কয়েক মাস ধরে থমকে রয়েছে। আলোচনার ক্ষেত্রে কয়েকটি বিষয় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটি হলো ইরানের আধা সামরিক রেভলিউশনারি গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে অপসারণ করা ইরানের দাবি। রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা জি7 নেতাদের। রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা দিয়েছে জি7 দেশগুলো। একই সঙ্গে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে $20,000 কোটি তহবিল গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের মধ্যে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরের সমবেত হয়েছেন বিশ্বের প্রভাবশালী 7টি দেশের সংগঠন জি7-এর শীর্ষ নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আরব নিউজ জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ এবারের সম্মেলনে বেশি গুরুত্ব পেয়েছে। তবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতিও ভাবিয়ে তুলেছে। দেশটির অগ্রযাত্রা রুখতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে $20,000 কোটি তহবিল গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন বলেন, পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে একটি তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা করছি আমরা। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র $200 বিলিয়ন একটি তহবিল গঠন করেছে।
পূর্ব ইউরোপে 3 লাখ সেনা রাখতে চায় ন্যাটো। পূর্ব ইউরোপে 3 লাখ সেনা মোতায়েন করতে চাইছে ন্যাটো। এই সেনারা মূলত রাশিয়ার সঙ্গে পূর্ব ইউরোপের সীমান্তে নজরদারি চালাবে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান স্টলটেনবার্গ। সোমবার ব্রাসেলসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেখানে তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঠান্ডা লড়াইয়ের অবসানের পর এত বড় উত্তেজনা আর তৈরি হয়নি। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবারই মাদ্রিদে ন্যাটোর বার্ষিক সভা শুরু হবে। জার্মানির বাভারিয়া থেকে G7 এর নেতারা সেখানে যোগ দিতে যাবেন। এর আগে ন্যাটো বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে তার রূপরেখা জানান স্টলটেনবার্গ। তিনি বলেছেন, ন্যাটোর এখন সবচেয়ে বড় লক্ষ্য রাশিয়া এবং পূর্ব ইউরোপের সীমান্ত সুরক্ষিত রাখা। যুদ্ধ শুরু হওয়ার আগেই ন্যাটো 40,000 সেনা পূর্ব ইউরোপের স্ট্র্যাটেজিক জায়গায় মোতায়েন করেছিল। এবার সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল গ্লোবস্কের প্রধান জানিয়েছেন, ন্যাটোর এই পদক্ষেপ এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, ফ্রান্স ইতিমধ্যেই রোমানিয়া সেনা এবং যুদ্ধবিমান পাঠিয়েছে। এভাবেই গোটা পূর্ব ইউরোপ ঘিরে ফেলতে হবে। বর্তমান পরিস্থিতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2006 সালে ন্যাটোর বৈঠকে ঠিক হয়েছিল প্রতিটি সদস্য দেশ নিজেদের জিডিপির 2% সামরিক খাতে ব্যয় করবে। বারাক ওবামার সময় মার্কিন সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন জিম টাউনসেন্ড। DW-কে তিনি জানিয়েছেন, ন্যাটো ওই সিদ্ধান্ত নিলেও বাস্তবে দেখা যেত সব সদস্য তা মানছে না। এবারে সবাই সে বিষয়ে ফের আলোচনা দরকার। সমস্ত রাষ্ট্র যাতে ন্যাটোয় সমান বিনিয়োগ করে তা দেখা দরকার। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিয়ায় মার্কিন হামলায় আল কায়েদা নেতা নিহত। সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় এক আল কায়েদা নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন সেনারা হামলা চালালে নিহত হন আল কায়েদার এক জ্যেষ্ঠ নেতা। খবর রয়টার্সের। মার্কিন সামরিক বিবৃতিতে আরো জানা যায়, আবু হামজা আল ইয়েমেনি নামের এক জ্যেষ্ঠ আল কায়েদার নেতার উপর মার্কিন বাহিনী হামলা চালালে নিহত হন তিনি। এ সময় তিনি মোটর সাইকেলে করে কোথাও যাচ্ছিলেন। বিবৃতি থেকে আরো জানা যায়, এই হামলায় কোনো বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।